ডবল ইঞ্জিনটা ইম্পর্টেন্ট, সদিচ্ছাটা ইম্পর্টেন্ট। আম আদমি পার্টি হয়েছিল, ফাঁক তালে সরকারে চলে এসেছে। দিল্লির আজকে বিধানসভা নির্বাচনের যে ফলাফল বেরিয়েছে, একজন কংগ্রেসি সাধারণ কর্মী এবং সাধারণ একজন সৈনিক হিসেবে এটা আমাদের কাছে অনভিপ্রেত একটা ফলাফল। তার কারণ গত দুবার বিধানসভা নির্বাচনে আমাদের যে শোচনীয় অবস্থা হয়েছিল, আমরা যে শূন্য পেয়েছিলাম, আশা করেছিলাম 2024-এ লোকসভা নির্বাচনে ভালো ফলাফলের পর আমরা বিধানসভা নির্বাচনে এর থেকে ভালো ফলাফল করবো। তার সব থেকে বড় কারণ হচ্ছে দিল্লির আমাদের রাজধানী। আজ থেকে 12 বছর আগে 2013-র অব্যবহিত আগে পর্যন্ত শীলা দীক্ষিত সরকার চালিয়েছেন এখানে, এবং তাকে বিরোধীরাও অকুণ্ঠ প্রশংসা করে যে নতুন দিল্লির আধুনিক রূপকারের নাম শীলা দীক্ষিত। তার জায়গায় সেই স্বাধীন দিল্লিতে আজকে আমাদের যে শোচনীয় অবস্থা, অবশ্যই আমাদের আত্মসমীক্ষা করতে হবে যে আমাদের সংগঠনের কোথায় কোথায় কি কি খামতি। দাদা, 2.5 দশক পর দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার আবার গঠন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের সেই শূন্য এবং হ্যাট্রিক হচ্ছে না ঝাড়ু আপের, এবং সেখানে দাঁড়িয়ে আপনারা নালিশ করছেন কোথাও গিয়ে হয়তো জোটকেও দোষা হচ্ছে, এবং এত দেরি করে কংগ্রেসের ঘুম ভাঙলো বলে কি এই অবস্থা হলো? আচ্ছা, একটা করে প্রশ্নের উত্তর দিই। ডবল ইঞ্জিন সরকার হোক বা না হোক, তুমি যদি দিল্লির প্রশাসনিক ক্ষমতা দেখো, তাহলে দিল্লির প্রশাসনিক ক্ষমতা সিংহভাগ কেন্দ্রীয় সরকারের কাছেই থাকে। অর্থাৎ দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে, দিল্লির অধিকাংশ যে রাস্তা, তার বেশ কিছু রাস্তা থাকে কেন্দ্রীয় সরকারের হাতে, দিল্লির স্বাস্থ্যের ভেতর ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, দিল্লির যে তোমার আর্মি হসপিটাল, দিল্লির দিল্লি এইমস, এগুলো কেন্দ্রীয় সরকারের আওতায়। দিল্লির একাধিক প্রশাসনিক মডেল বা প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে, মানে বিজেপির হাতে। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার হয়নি বলে এতদিন দিল্লির উন্নতি হয়নি। যদি আমরা এই যুক্তিটাকে মানতে চাই, তাহলে বুঝতে হবে যে আমাদের যে অভিযোগ থাকতো যে বিজেপি নেতৃত্বাধীন সরকার অবিজেপি সরকারগুলোর সঙ্গে বৈমাত্র সুলভ আচরণ করে, সেটা রাজধানী হলেও তাতে কোনো ব্যতিক্রম হয় না, সেটা তাহলে প্রমাণিত হচ্ছে। এবং তার সব থেকে বড় প্রমাণ, যেই আসুক না কেন, দিল্লির AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে সারা পৃথিবীর ভেতর সব থেকে খারাপ। দিল্লির যমুনা এমন জল, সেই জল তুমি যে সোয়েটারটা পরে আছো, যে কালো সোয়েটারটা, তার থেকে কালো জল, এবং সেটা পরিষ্কার করবার জন্য তো সরকারে কে থাকলো সেটা ইম্পর্টেন্ট নয়। যমুনা, গঙ্গা যেমন পরিশোধিত করতে হবে, যমুনাও তো পরিশোধিত করতে হবে। অর্থাৎ ডবল ইঞ্জিনটা ইম্পর্টেন্ট নয়, সদিচ্ছাটা ইম্পর্টেন্ট ছিল। দীর্ঘ 27 বছর পর ওনারা ফেরত আসছেন, ভালো কথা। অবশ্যই যারা বিজয়ী তাদেরকে অভিনন্দন জানাতে হয়, আমি অভিনন্দন জানাচ্ছি। এবার প্রশ্নটা হচ্ছে যে আম আদমি পার্টি কেন পারল না? তুমি ভাবো, আম আদমি পার্টির উত্থানটা কি করে হয়েছিল? আম আদমি পার্টির উত্থান হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আন্দোলনকে সামনে রেখে। কি কি দুর্নীতি? একটা 2G স্ক্যাম, একটা কমনওয়েলথ গেমস, আর তারপরে হচ্ছে কোলজি স্ক্যাম। 12 বছর হয়ে গেছে, তার ভেতর সুপ্রিম কোর্ট এবং CBI বলে দিয়েছে এগুলো 2G স্ক্যামের ক্ষেত্রে পার্সিভ দুর্নীতি, এবং সেই কারণে রাজা, কানিমোজি, এদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাকি কমনওয়েলথ গেমস বলো বা কোল স্ক্যাম বলো, সেগুলোতে গত 11 বছরে কেন্দ্রীয় সরকারে বিজেপি থাকা সত্ত্বেও নতুন করে কোনো চার্জশিট হয়নি। শেষ গ্রেপ্তার হয়েছিল কমনওয়েলথ গেমসে হচ্ছে সুরেশ কালমানি, সেটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলনের তীব্রতা কমেছে, আন্দোলনের প্রাসঙ্গিকতা কমেছে। নাম্বার 2, অরবিন্দ কেজরিওয়াল অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রথম 5 বছরে বা প্রথম 6-7 বছরে মহল্লা ক্লিনিক বলো, স্কুল বলো, এগুলোর মাধ্যমে একটা দিল্লি মডেল চালু করতে পেরেছিল এবং একটা বিকল্প প্রশাসনিক মডেল। কিন্তু গত 3-4 বছরে সেটা মদ কাণ্ড হোক বা মদের লাইসেন্স কাণ্ড হোক, বা যখন গ্রেফতার হলো তখন দেখা গেল যে অরবিন্দ কেজরিওয়ালকে যদি গ্রেফতার করে নেওয়া যায়, তাহলে মহল্লা ক্লিনিকের ফান্ডটাটুকু হয় না। ফ্রিতে তুমি, মানে মহিলাদের জন্য ফ্রিতে বাসের ব্যবস্থা করছে, কিন্তু বাস দাঁড়াচ্ছে না।
অর্থাৎ শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, কাজটা করতে হবে, এবং এগুলো কে কমব্যাট করতে পারেনি। দুই, অরবিন্দ কেজরিওয়ালের বা আম আদমি পার্টির কিন্তু কোনো সংগঠন থেকে উঠে আসা রাজনীতি নয়। এই মুহূর্তে ভারতবর্ষে যদি কংগ্রেস এবং বিজেপি বাদ দিয়ে যে বাকি দলগুলো আছে, ধরে নাও ডিএমকে স্ট্যালিন বা অখিলেশ যাদব, এরা কিন্তু বিরোধীর পক্ষে থাকাকালীনও 40% ভোট পাত বা 40% ভোট পায়, বা তাদের সব ব্লকে সব বুথে একটা সংগঠন আছে। আমরা ধরে নাও, আমি এই পশ্চিমবঙ্গে কোনোদিন কংগ্রেসের সরকার দেখিনি, তাও কিন্তু আমি পশ্চিমবঙ্গে কংগ্রেসটা করি। আম আদমি পার্টি কিন্তু আজ অব্দি কোনোদিন বিরোধী ভাবে, আম আদমি পার্টির উত্থানটা কিন্তু অর্গানিক উত্থান। তোমার ক্ষেত্রে কি, তুমি আগে প্রাইমারি স্কুলে ছিলে, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ। আম আদমি পার্টি মানে দশচক্রে ভগবান ভূত যেমন হয়, দশচক্রে ভূতও তো ভগবান হয়, ঠিক সেরকম আম আদমি পার্টি হয়েছিল, ফাঁক তালে সরকারে চলে এসেছিল। এখন আর সেই ইস্যুটা নেই, সেই ইস্যুটা এক্সপায়ার করে গেছে। এবং যেই অভিযোগ করতো সেই লোকপাল নিয়ে আর তুমি কথা শুনতে পাও না। অরবিন্দ কেজরিওয়াল যিনি দুর্নীতি বিরোধী আন্দোলন করতে চেয়েছিলেন, তিনি দুর্নীতির অভিযোগে বিদ্ধ। তার অভিযোগটা সত্যি কি মিথ্যা সেটা অন্য ব্যাপার, কিন্তু অভিযোগ মানে তিনি অভিযুক্ত, তাকে জেলে যেতে হয়েছে। তাই আম আদমি পার্টি ও সাধারণ মানুষের কাছে তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। 3 নম্বর যে প্রশ্নটা তুমি করলে, কংগ্রেস এবং জোট এবং বৃহত্তর ইন্ডিয়া। হরিয়ানা নির্বাচন কয়েক মাস আগে হয়েছে, সব এক্সিট পোল, সব ওপিনিয়ন পোল সবাই বলে দিয়েছিল কংগ্রেস জিতছে। কংগ্রেস হেরে গেছিল কেন যেন, নোটার থেকে কম পাওয়া আম আদমি পার্টি এমন ভোট কাটলো, কংগ্রেস হেরে গেল। ঠিক সেরকম এক্ষেত্রে দেখো, ভোটার তো কারণ নিজের হয় না। তার সব থেকে বড় প্রমাণ, গত দুবার যখন আম আদমি পার্টি ভোটে জিতেছিল বিধানসভায়, তার অব্যবহিত আগে হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি এই সাতটা লোকসভাওয়ালা যে দিল্লি, সেখানে 50% উপর ভোট পেয়েছিল। ঠিক তার 1 বছরের মাথায় যখন সেই জায়গাটা, 1 বছর না 7-8 মাসের মাথায় যখন সেই জায়গায় বিধানসভা ভোট হয়েছে, আম আদমি পার্টি 63 বা 67 পেয়েছে এবং বিজেপির ভোট 50 থেকে কমে 37-38-এ নেমে এসেছে। তো সেই 12% ভোটটা গেছিল কার কাছে? 12% ভোটটা গেছিল আম আদমি পার্টির কাছে। তার মানে যে ভোটার লোকসভায় বিজেপিকে দিত, তারা গত দুবার আম আদমি পার্টিকে দিয়েছে বিধানসভায়। বা 2013-র আগে কনসিডার করলে, যখন আম আদমি পার্টি এক্সিস্ট করতো না, তখন এই ভোটাররা কাকে ভোট দিত? কংগ্রেসকে ভোট দিত। তার মানে ভোটার কারোর কেনা না। আমরা তো এটা বলতে পারি যে এই ভোটাররা ঘর ওয়াপসি হলো, কংগ্রেসের কাছে ফেরত এলো। এবং তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, অদূর ভবিষ্যতে লড়াইটা কি হবে? লড়াইটা হবে একদিকে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিজেপি, ক্যাপিটালিস্ট বিজেপি, ক্রনি ক্যাপিটালিস্টদের সঙ্গে থাকা বিজেপি, যারা আদানি আম্বানি ছাড়া কিছু বুঝবে না। উল্টো দিকে কংগ্রেসের নেতৃত্বে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স, যেখানে আমরা গণতন্ত্রের কথা বলবো, সংবিধান বাঁচানোর কথা বলবো, একই সঙ্গে হিন্দু মুসলিম সৌহার্দ্যের কথা বলবো। সেখানে দাঁড়িয়ে আম আদমি পার্টির রাজনৈতিক লাইনের সঙ্গে তো বিজেপির রাজনৈতিক লাইনের কোনো পার্থক্য নেই। সেখানে দাঁড়িয়ে লড়াইটা আলটিমেটলি কংগ্রেস এবং বিজেপির হবে। এবং তার পাশাপাশি আম আদমি পার্টি, বারবার যে কথাটা বলছিলাম, এদের উত্থানটা তো কোনো সাংগঠনিক পদ্ধতিতে হয়নি। আমরা 1950 সালে সরকার গঠন করবার আগে, জওহরলাল নেহরু আসবার আগে আমরা স্বাধীনতা আন্দোলন করেছি দীর্ঘ 50 বছর, দীর্ঘ 70 বছরের। বিজেপি আসবার আগে, সেটা জনসংঘের নামে হোক, ভারতীয় জনতা পার্টি 1980 সালে ভারতীয় জনতা পার্টি হয়েছিল, তার আগে জনসংঘ, তার আগে হিন্দু মহাসভা বলো বা আরএসএস, তাদেরও একটা ইতিহাস আছে, বাম ফ্রন্টের আছে। ইভেন তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিক প্রতিপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সকাল বিকেল গালাগালি দিই, কিন্তু এটা ফ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন, যখন বিরোধী পক্ষে ছিলেন, তখনও তিনি কিন্তু আগে জেলা পরিষদ জিতেছেন, বা আগে কাউন্সিলরে, মানে তার দল একটা মিউনিসিপ্যালিটি জিতেছে, একটা পঞ্চায়েত জিতেছে, তবে গিয়ে সরকার তৈরি করেছে। কিন্তু দাদা, ইন্ডিয়া জোট নিয়ে যে প্রশ্ন উঠছে, যেখানে অন্যতম শরিক ওমর আব্দুল্লাহ পোস্ট করেছেন আজকে, যেখানে তিনি বলেছেন যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তার জেরেই এই ফলাফল হলো এবং সেখানে বিজেপি বাজিমাত করলো। এই বিষয়টা কিভাবে দেখুন? ওমর আব্দুল্লাহর বক্তব্যের উত্তর ওমর আব্দুল্লাহ দিতে পারবেন। আমি তোমাকে দুটো পরিসংখ্যান দিই।
2024 লোকসভা নির্বাচনে পাঞ্জাবে আম আদমি পার্টি কংগ্রেস আলাদা আলাদা লড়েছিল। আম আদমি পার্টি কংগ্রেস আলাদা আলাদা লড়ার পরও বিজেপি ওখানে শূন্য পেয়েছিল। আবার সেই 2024 লোকসভাতেই দিল্লির 7টা লোকসভাতে কংগ্রেস আর বিজেপি, কংগ্রেস আর আম আদমি পার্টি একসাথে লড়েছিল, সেখানে বিজেপি 7-7। অর্থাৎ জোট হলেই জিতবো আর জোট না হলেই হারবো সেটা নয়, এটা 2024 তার প্রমাণ, মাত্র 6 মাস আগে। তারপরেও আমি বলছি যে দায়বদ্ধতাটা, অর্থাৎ জোট রক্ষার দায়বদ্ধতা তো শুধুমাত্র কংগ্রেসের নয়। আম আদমি পার্টির কাছে আমরা বলেছিলাম যে জোট করা হোক, জোট করতে রাজি হয়নি, সেটা তাদের সিদ্ধান্ত, তাদের কাছে 100% ঠিক। এবার হেরে গেছে বলে আলোচনা করার তো কোনো অর্থ নেই। নাম্বার 2, তোমাকে আমি হরিয়ানার উদাহরণ দিলাম। হরিয়ানাতে নিজের নাক কেটে পরের যাত্রা, মানে আমাদের যাত্রা ভঙ্গ করেছিল হচ্ছে আম আদমি পার্টি। গুজরাট ইলেকশন, এবং দেখো হেরে গেছি বলে এইভাবে ব্যাখ্যা করার কোনো অর্থ নেই। তুমি ভাবো না 2024 লোকসভা নির্বাচনের সময় এই পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারিয়ে দিয়েছিল বিজেপি। যদি ওরা অত ভোট না কাটতো তাহলে আমরা তৃণমূলকে হারাই, তা বলে কি আমরা বলবো? আমরা জানি ঠিক যে বিজেপি মুর্শিদাবাদে তৃণমূলের ভোট কাটুয়ার কাজ করেছে। এটা কখনো হতে পারে? 2016 বিধানসভার কথা ভাবো, সারা বাংলাতে আমি এই বিধাননগর বিধানসভার কথা বলছি, সেই বিধাননগর বিধানসভায় কংগ্রেসের অরুণাবোদা ছিল। অরুণাবোদা মাত্র 6,500-7 হাজার ভোটে সুজিত বোসের থেকে পিছিয়ে ছিল। সেখানে বিজেপি 8 না 9 হাজার ভোট কেটেছিল। শতরূপ, আমার খুব ভালো বন্ধু, শতরূপ জাভেদ খানের থেকে বোধহয় ওই 4-5 হাজার ভোটে এগিয়ে, 4-5 হাজার ভোটে পিছিয়ে ছিল এই 2016 সালে। সেখানে বিজেপি বোধহয় 7 না 8 হাজার ভোট পেয়েছিল। যে বিজেপির দাঁড়িয়ে তার নামটা পর্যন্ত আমার মনে নেই, বা কারোরই মনে নেই। তা বলে কি আমি বলবো যে 2016 সালে, 2016 বলছি, 2014-তে নরেন্দ্র মোদী কিন্তু সরকারে এসে গেছে, 2016 সালে বাংলায় বিজেপি ভোট কাটুয়ার কাজ করেছিল? এটা হতে পারে? কোথাও তো কি যুক্তিটাকে ওই মানে কনসিস্টেন্ট রাখতে হবে। ভারতবর্ষের রাজনীতি, তুমি এমআইএম এর কথা ভাবো, এমআইএম ভোটে এই দিল্লি নির্বাচনে এমন এমন জায়গায় ভোটে দাঁড়িয়েছে তার কোনো অর্থ নেই। তৃণমূল কংগ্রেস গোয়াতে গিয়ে বা ত্রিপুরাতে গিয়ে এমন কাজ করেছে যে সেটা না দাঁড়ালে হয়তো বিজেপি ওখানে হেরে যেত। আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য আজকে মন্তব্য করেছেন শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়। তিনি আরো বলেছেন যে সংসদে আপনারা মিলে সুর মেরা তুমারা গাইছেন, আবার বাইরে এসে বলছেন ওয়াদা কারো ছাড়েঙ্গে না মেরা সাথ, যে গানটা সেটা করছেন। কি বলবেন? শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত রসিক মানুষ। শ্রমিক ভট্টাচার্য এই শূন্যের যে কথাটা বলেছেন, এটা শ্রমিক ভট্টাচার্য খুব ভালো বুঝবেন, কারণ শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন বাংলায় থাকাকালীন বিজেপি শূন্য ছিল, এবং এই মুহূর্তে যখন আমি তোমার সঙ্গে আলোচনা করছি কেন্দ্রের সরকার 3 বছর চালানোর পরও তামিলনাড়ুর মতো একাধিক রাজ্য আছে যেখানে বিজেপি শূন্য। শূন্যের অর্থটা, গুরুত্বটা উনি খুব ভালো বুঝবেন। এবার বাকি থাকলো জোট। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত পড়াশোনা করা রাজনীতিবিদ, বাকি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাশ করা বিজেপির মুখপাত্রদের মতো নয়। শ্রমিকদের কাছ থেকে আমি একটু ইতিহাসবোধ আশা করেছিলাম। 1930-এর দশক থেকে যখন মুসলিম লীগের সঙ্গে হিন্দু মহাসভা একসঙ্গে সরকার গঠন করছে নর্থ ওয়েস্ট প্রভিন্স থেকে, বাংলা থেকে সিন্ধে, 1970-এর দশকে ওনাদেরই পূর্বসূরি অটল বাজপেয়ী বামফ্রন্টকে হাতে নিয়ে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে ইন্দিরা গান্ধীর সঙ্গে লড়ছে, বা 1990-এর দশকে রাহুল সিনহা ওনার পূর্বতন সভাপতি একসঙ্গে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে সিপিএম এর লড়াই করছে, তখন ওনার এগুলো মাথায় থাকে না? হঠাৎ ইতিহাস পায় নাকি? আমাদের যেরকম বাথরুম পায়, আমাদের হঠাৎ করে ইতিহাস পায়। ইতিহাস পেতে গেলে না এগুলো মাথায় রাখতে হবে, এবং আমি শ্রমিকদের কাছ থেকে উত্তর আশা করলাম, একটু পড়াশোনা করুন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো বাকিদের মতো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্নাতক নন। আপনিও জানেন যে জোটটা 1970-এর দশকে আপনারা জোটটা করেছিলেন ইন্দিরা গান্ধীকে হারাবার জন্য। 1990 সালে আপনারা এবং তৃণমূল জোট করেছিলেন সিপিএম কে হারাবার জন্য। 1930-এর দশকে কংগ্রেস যাতে সরকার না গঠন করতে পারে, আপনারা ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেননি, সেই কারণে মুসলিম লীগের সঙ্গে মিলে সরকার গঠন করেছিলেন আপনারা, মানে আপনার পূর্বসূরীরা। অর্থাৎ জোট হয় সরকার গঠন করবার জন্য বা প্রতিপক্ষকে হারবার জন্য। ঠিক যেরকম হিটলার কে হারাবার জন্য আমেরিকা এবং রাশিয়া একসময় এক হয়েছিল, আপনারাও ঠিক সেই সূত্র মেনেছিলেন।
আমাদের ক্ষেত্রেও তাই। আমরা আপনাদেরকে হারাবার জন্য করছি, হারাতে পারিনি। কেন্দ্রীয় সরকারের প্রেক্ষিতটা আলাদা, বিধানসভার প্রেক্ষিতটা আলাদা। আপনি গান টান করেন, কবিতা টবিতা করেন, সেগুলো ভালো, হাস্যাস্পদ হয়ে যাবেন না। দাদা, এই দিল্লি নির্বাচনের প্রভাব কি বাংলার সামনে যে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে? দেখো, কি হবে না হবে সেটা তো আমি তো আর রাস্তায় টিয়া পাখি নিয়ে বসে আমি বলতে পারবো না। তবে তুমি যদি আমার রাজনৈতিক যুক্তির কথা বলো, তাহলে কেন প্রভাব পড়বে না সেটা আমি বলতে পারি। এক, দিল্লি হচ্ছে কি 70টা বিধানসভার, 70টা বিধানসভায় যদি খুব ভালোভাবে দেখো, 4টে মিউনিসিপ্যালিটির কাছাকাছি ভোট। খুব একটা হেটেরোজিনিয়াস ভোটার নয়, মানে ভোটাররা হচ্ছে কি শহুরে ভোটার। অন দ্য কন্ট্রারি, বাংলায় দেখো, দার্জিলিং এর পাহাড় আছে, সুন্দরবনের জল আছে, বাঁকুড়া পুরুলিয়ার মালভূমি আছে, বসিরহাটের মানে নদী অববাহিকা আছে। শুধু ভূগোলটা আলাদা নয়, মানুষরাও আলাদা। গ্রাম আছে, শহর আছে, পাহাড় আছে, আইটি আছে। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র একটা সূত্র দিয়ে হারানো সম্ভব নয়। এবং যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই লড়াইটা করছি, আমি অন্তত 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে, এই নির্বাচনের কোনো ফলাফলের প্রভাব হবে বলে মনে হচ্ছে না। আমরা চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, সব ঠিক, কিন্তু সেটা দিল্লির নির্বাচনের মতো করে হবে না। কারণ দিল্লির নির্বাচনটা একটা শহুরে নির্বাচন, সেখানে বাংলা নির্বাচনটা অন্য। এবং যে কোনো নির্বাচন তো একটা এক্সাম, নির্বাচন হচ্ছে কি ফাইন, তার জন্য প্রিপারেশনটা দরকার। আমাদের সংগঠন প্রয়োজন। 77,000 বা 79,000-এর মতো কাছাকাছি বুথ আছে। সব বুথে আমাদের কংগ্রেসি হিসেবে আমাদেরকে সংগঠন করতে হবে, বা সব বিরোধীদের তাদের সংগঠন করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে অল্টারনেট হিসেবে উঠে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাই ভাবলেই তো হবে না। হারানোর মতো বিকল্প হয়ে উঠতে হবে আমাদের, যাতে সাধারণ মানুষ, ভোটাররা ভাবেন যে হ্যাঁ, কংগ্রেসকে ভোট দিলে তারা একটা বিকল্প হবে। আমরা যেটা না করতে পারি সেটা আমাদের ব্যর্থতা। ঠিক যে জিনিসটা দিল্লির ক্ষেত্রে হয়েছে, শীলা দীক্ষিতের, এখানে তো আমি বললাম, এখানে আমরা 50 বছর সরকারি করিনি। 77 সালে শেষ আমরা সরকার থেকে গেছি, 72-এর লাস্ট আমরা ভোটে জিতেছি। সেখানে শীলা দীক্ষিত 2013, মাত্র 12 বছর আগে, সেখানে আমরা শূন্য। তার মানে সমস্যাটা আমাদের সংগঠনের ক্ষেত্রে, এবং সেটা আমাদের অবশ্যই আত্মসমীক্ষা করতে হবে। এবং এ ব্যাপারে আমি কোনো অজুহাত দেব না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।